এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন? এই সরকার পরিবর্তন হইলো বলে আসলেন, আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন। গাছ বিক্রির নামে ২,২৫৮ কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ৫৬ কোটি ১৯,১৯,০৪০ টাকা এবং পাচারের আরও $২,০০,০০০ রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায়, কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক। আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা, রফিক ভাই? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ নয়, অর্থ পাচারের মামলা, অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে। সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে, সেই পদ্ধতিটা অবৈধ। তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, আমরা বেতন নিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি, বহু লোকের কমিশন দিয়েছি। বিশেষ করে এখানে 733 কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে। পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং। আমি কিন্তু 410 কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি, এটাও মানি লন্ডারিং। খেয়াল করতে হবে আপনাকে, এখানে কোনো টাকা আত্মসাৎ হয় না। আমাদের কোনো পরিচালকে আত্মসাৎ করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এটা হয়নি। এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো? সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল, কথাটা খেয়াল করেন। আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি। এখন এমএলএম পদ্ধতি কি, সেখানে বলতে চাইছে দুদকের উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল। এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসানোলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এমএলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা, বলে নাই। তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে, বাদী। উনি বলতেছে উনি ম্যাথামেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এমএলএম একটা অবৈধ ব্যবসা। এ হচ্ছে ওনার উত্তর। আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি, প্রমাণ কি? জাস্ট উনি কি বলেছে, ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে, উনি তো সাক্ষী দিয়েছেন, এটাতে সব কম্পোজ হয়েছে। আপনি এগুলার কপি দেখেন, আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে। তো এইখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা হয়নি, প্রমাণ হয়নি। যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে, আমার বউয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি, আমার অ্যাকাউন্টে যায়নি। তাইলে কিভাবে সাজা দিল? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে 11 বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে 81 কোটি টাকার লেনদেন হয়েছে, কথাটা খেয়াল করেন। সেখান থেকে আমরা 71 কোটি টাকা উঠিয়ে খরচ করেছি, আর 9 কোটি টাকা স্থিতি আছে। তাদের একটা ধারণা যে এই টাকাটা এই অবৈধ টাকা থেকে আসছে। তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন। কারণ 22 সালের যে মামলা, খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন, 22 সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর, সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক। বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে, 71 কোটি টাকা উঠেছে, 9 কোটি টাকা আছে। অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে। যে কারণে হাইকোর্টে যখন আমি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই, সেখানে রুহুল কুদ্দুস সাহেব পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে। যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না, সুতরাং তাদের জামিন দেওয়া হলো। এইভাবে কিন্তু আমাদেরকে 2016 সালে জামিন দিয়েছিল হাইকোর্ট, কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা করেছে, বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে। আমরা যেন হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি। আরেকটা যে বলছিলাম আমি সেটা উত্তর দিই। আমার ওয়াইফ বা আমরা কিন্তু কানাডার নাগরিক 2000 সালেও নয়, যখন কোম্পানি শুরু হয়। আমরা 93 সাল থেকে নাগরিক। নাগরিক থাকার অর্থ এই নয় যে আমরা পালিয়ে চলে যাব। দেখেন পালিয়ে চলে গেল বা কি, টাকা তো আমার কাছে না ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে। আপনি বুঝেন না কেন? সম্পত্তির মধ্যে পড়ে আছে। আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না? অবশ্যই পাবে। কারণ সম্পত্তি কিনেছি আমরা, কোম্পানির নামে সম্পত্তি কিনেছি, ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে। আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি? আর মানি রিসিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে, নাকি মানি রিসিট হয়েছে ডেস্টিনির নামে? বলেন তো আপনি। না সেটা ঠিক আছে। আমার এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন, আপনি যে এতদিন কারাগারে ছিলেন, আপনাকে যারা বিনিয়োগ করেছেন, আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন, তারা কি তাদের টাকা পেয়েছেন? আসলে তারা পাবেন, কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে। আপনি কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি? আপনি কারাগারে থাকতে পারেন, আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে?
পারে নাই, কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে। দুদক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, ট্রি প্ল্যান্টেশনের এবং ডেস্টিনির সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টডিতে নিয়ে গেছে দুদক। শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি। দুদক মহা অন্যায় করেছে তৎকালীন সময়। সরেছে এই সরকারের আমলে যে দুদক ছিল, এই দুদক আমাদের প্রতি নির্যাতন করেছে। আমি এটার প্রতিবাদ জানাই। সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন? না, আমি পারি নাই, কারণ সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট, আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের 15ই জানুয়ারি। আমি কিন্তু সাজা খেটে 3 মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি। আমি কোনো ফেভার পাইনি কোনো সরকারের। আপনি কি কোর্টের মধ্যে আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন, যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে কারাগারে? আমি আসতেছি 2020 সালের করোনাকালীন সময়। সেটা হচ্ছে 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হলো, সিনহা সাহেব জামিন বাতিল করলেন। বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে, লোকজনকে নিয়ে মিটিং করবে, সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো। ওই যে ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে, সেম ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান, খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে, আপনি রায়টা পড়ে দিবেন। সেখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স মানে প্রশ্ন উঠে না, তখন তো হাসিনা ক্ষমতায়, বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে। দিবে আমাকে জামিন, আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছে সুরেন্দ্র কুমার সিনহা, যেটা আমি তাকেও দায়ী করব। সে যে আজকে হাসিনা সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে, এই নাটকের নায়ক কিন্তু সে নিজ। আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামোফ্লেজ ইয়ার মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো, আমি জেলে বসে মিটিং করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক চেকে সই করতে পারবো। তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাইলাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান। আমি বলছি যেহেতু এখন করোনা, মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না, আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কারা কর্তৃপক্ষকে। এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে। আপনাকে আমি বলি রিপোর্টটা কি ছিল। রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে টিমটা যে 3 জনের কমিটি ছিল তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ। কারণ তার পারমিশন ছিল সুপ্রিম কোর্টে, আমি শুধু এই পর্যায়ে পারমিশন ছিল। জি, আমি শুধু এই পর্যায়ে পারমিশন ছিল। আমি শুধু এই পর্যায়ে একটা জিনিস জানতে চাই, তারপর আবার আমি একটু শওকত ভাইয়ের কাছে যাব। সেটা হলো যে এর আগে আমরা আপনি যখন কারাগারে বাইরে ছিলেন, আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই, যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন, তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন, বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন, তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন। আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যখন আপনি একটা রাজনৈতিক দলও করেছেন, তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না। আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম, আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি। অন্য কোনো সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন, আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না, শুধু মেসেজ নেওয়া যেত, একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল। এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল, আপনাকে সমর্থন জানিয়েছিল। এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি, আমি 100 ভাগের 1 ভাগও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা সঠিক নয়। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে, তারা জানে পাবে। এদের সংখ্যা নেহাত কম, এদেরকেও আমি দোষ দিচ্ছি না বাবা, তারাও তো বিনিয়োগকারী। এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন, কে কাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছে। দেখেন, অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা, কিন্তু একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি, আপনি তর্ক করে জিততে পারবেন না। না, তর্ক করে আমি জিততে পারবো না। কিন্তু প্রথম কথা হলো যে আমি অঙ্ক করে, আমি যে মেসেজটা রফিকুল আমিন ভাই আপনি যে সিস্টেম করছেন সেটা আমি অঙ্ক করেও জিততে পারতেছি না। আসলে এটা অঙ্ক করেও আমি এটা কোথাও পৌঁছাইতেছে না। সেটা নিয়ে একটা আলাদা তর্ক একদিন হইতে পারে। আপনি যে আমি আপনাকে মেসেজটা দিই, আমরা পার্সেন্টেজ দেখার দরকার নাই জনপ্রিয়তার। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ পৌঁছাইতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারীদের কাছে। এদের প্রত্যেকের বিনিয়োগ সুরক্ষিত এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে, যাদেরকে হাইকোর্ট থেকে নিয়োগ দেওয়া আছে, এদেরও সক্ষমতা আছে এদের টাকা ফেরত দেওয়ার। যদি এদের সক্ষমতা না থাকে তাহলে আপনার মাধ্যমে আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হোক যে রফিকুল আমিনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে ইনচার্জ দেওয়া হলো। আমাকে না, এটা তো আপনি আমার মাধ্যমে দিতেছেন বটে, কিন্তু তার আগে ওইটা আপনি দিচ্ছেন যে আপনাকে আসলে ওই পরিশোধে নেওয়া হলে আপনি এটা পরিশোধ করে দিতে পারবেন। অবশ্যই পরিশোধ করে দিতে পারবেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স
টাকা দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু দিতে পারবো না কি শুনেন, লাভ দিতে পারবো না, কারণ আমাকে তো 12 বছর আটকে রাখা হয়েছে, আমি তো লাভ করতে পারিনি। আমার গাছগুলা কেটে সহায় দেওয়া হয়েছে, তাই না? গাছের গোড়াগুলো এখনো আছে। এখন আপনি বলবেন তাহলে কোত্থেকে দিবেন? আমি তো সব টাকা গাছে বিনিয়োগ করিনি, আমি তো সম্পত্তি কিনেছি, আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইছি। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানি কম বেশি 14টা কোম্পানির মালিক, আপনি জানেন? এর আন্ডারে আরো 14টা কোম্পানি আছে। এই সবকিছুর মালিক কিন্তু 17 লক্ষ ডিস্ট্রিবিউটরের। রফিকুল আমিন ভাই, আমি তো বলছি, রফিকুল আমিন ভাই আপনি কিন্তু সাক্ষী থাকলেন, আমি আপনাকে বইলা রাখছি, অনেক দর্শক আমাকে অভিযোগ করতেছে তাদের কারো গাছ নাই, তাদের কারো বিনিয়োগ নাই, এবং আপনি এইখানে আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিতেছেন আমি এইটা করতেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে নাকি আপনি আমার এইটা এই আপনি আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমি আশা করব যারা আপনাকে বিনিয়োগ করছেন তাদের জন্য আপনি নিশ্চয়ই এইটা নিশ্চয়ই আপনার মাথায় আছে বা মাথায় থাকবে। মহিউদ্দিন ভাই, আপনি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন, আই রেসপেক্ট ইউ, আমি জানি আপনি সত্যটাকে তুলে ধরতে চাচ্ছেন দুই পক্ষ থেকে, এখানে আপনি কোনো পক্ষ নন, তাই না? এটা তো আপনি মুখে বললে হবে না, আপনি যদি আমাকে তলে তলে টাকা দেন তাহলে তো আর এটা আমি আপনাকে তলে তলে টাকা দিলে আপনি বরং আপনার বিনিয়োগকারীদের টাকা পরিশোধ করেন, যারা যারা আপনার থেকে টাকা দিয়েছে তাদের টাকা আপনি দিতে চেষ্টা করেন, সেইটা হবে হচ্ছে। আমি আপনাকে তলে তলে টাকা দিলে এটা হবে মানি লন্ডারিং, আবার আপনাকে আমার ডলারে দিতে হবে, টাকা দিলে নিতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাখা সেটা কি মানে এই সিদ্ধান্তটার পেছনে যদি আপনি একটু আমাদের কারণ বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল করে এই যে বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ করে আপনি আসলে কি অর্জন করতে চান, আপনার লক্ষ্য কি, যদি আমরা সামনের ইলেকশনটাকে একটা গোল পোস্ট ধরি? প্রথমত হচ্ছে ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের সমাজে একটি সার্থক আন্দোলনের একটা সার্থক পুরুষ বলে আমি মনে করি। এই সড়ক দুর্ঘটনার হ্রাসে নিরাপদ সড়কের আন্দোলন করে তিনি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন, এবং তার একটা উপলব্ধি হয়েছে যে আসলে রাজনীতি ছাড়া এই সমস্যার সমাধান করা যাবে না, কারণ আমাদের রাজনীতির একটা বড় অংশ জুড়েই আছে মানে দুর্বৃত্তায়িত পরিবহন ব্যবস্থা, মালিক শ্রমিক এরা সরকারকে জিম্মি করে রাখে এবং এই আন্দোলনকে ব্যর্থ করে দিতে চায়। ইলিয়াস কাঞ্চনের মধ্যে আমি একটা লক্ষ্য করেছি, তার মধ্যে একটা খুব বিনয়ী মন আছে এবং সাধারণ মানুষের প্রতি তার একটা মমতা আছে, এবং তিনি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তো তিনি যখন আমাকে বললেন যে আমি একটি পার্টি করতে চাই, তখন আমিও বললাম যে আমরা তো একটি পলিটিক্যাল পার্টি করার জন্য প্রায় 2-2.5 বছর ধরে কাজ করছি, আমরা একত্রে কিছু করতে পারি কিনা। সেই জায়গায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের কাছে এসছেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের অন্তর্ভুক্তি মানে আমি মহাসচিব, উনি প্রেসিডেন্ট, উনি আমার বয়সেও বড়, এবং আমি মনে করি আমি সাংবাদিকতা করে যতটা না আমি এগিয়েছি মানে আমার সেক্টরে আমি বলবো আমার তো অপূর্ণতা আছেই। ইলিয়াস কাঞ্চন সাহেবও কিন্তু তার নিজস্ব পরিমণ্ডল থেকে এই নিরাপদ সড়কের আন্দোলন করে সারা দেশে একটা আলোড়ন তুলতে সমর্থ হয়েছেন। সেই জায়গায় আমি মনে করি যে তাকে নিয়ে আমার রাজনীতি করার সিদ্ধান্তটি আমি অনেকের কাছ থেকে সাড়া পেয়েছি এবং এটা সঠিক সিদ্ধান্ত বলে আমার কাছে এটা প্রতিপন্ন হয়েছে। স্বাগত ভাই, এই রাজনৈতিক দলটার উদ্দেশ্যটা আপনি, আচ্ছা ঠিক আছে, আপনি গোল পোস্টটা একটু বলে নেন। আচ্ছা আমি গোল পোস্টটা উদ্দেশ্যটা আমি বলি, একবারই বলি, কারণ খালেদ মহিউদ্দিনের প্রশ্ন করার স্টাইল কিভাবে এগুলি আমি আমার অভিজ্ঞতা আছে তো। প্রথমত হচ্ছে যখন আমরা গত 2 বছর ধরে একটা চিন্তা করছি ওই ফ্যাসিবাদ থাকার সময় থেকে যে একটা আলাদা রাজনৈতিক দল করা উচিত, প্রথম উপলব্ধি সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বিগত 15 বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, তারা একটি গণ অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে। জনগণ বারবার এগিয়ে এসছে, কিন্তু রাজনৈতিক দলগুলো পিছিয়ে গেছে জনগণকে সেই কাঙ্ক্ষিত অভ্যুত্থান দেওয়ার ক্ষেত্রে। আমাদের ইনসাফ কায়েম কমিটির আদর্শ ছিল যে আমরা গণ অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা নিয়ে আমার সঙ্গে মত পার্থক্য হয়েছে, কিন্তু আলটিমেটলি তো তাই হলো। ছাত্ররাই এই রাজনীতিবিদদের পিছিয়ে থাকার কারণে ছাত্ররা এগিয়ে এসে সেই গণ অভ্যুত্থানটি সম্পন্ন করলেন। তো এই জায়গায় আমি বলবো রাজনৈতিক দলগুলো একটা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণকে তার প্রত্যাশিত গণতন্ত্র উপহার দিতে পারেনি। এটা আপনি যদি বলেন এখন প্রত্যাশিত গণতন্ত্রের মাত্রা কি, এটা আমি সময় লাগবে, আমি অনেক বুঝিয়ে বলতে পারবো। থার্ডলি, গণ অভ্যুত্থান যেটা যে হয়েছে, এই গণ অভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিবাদের বিপক্ষে,
ফ্যাসিবাদকে উপড়ে ফেলার জন্য, এবং এই ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী হিসাবে তারা ভারতকে চিহ্নিত করেছে। এই ভারত আমাদের এই জনগণের উপর আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদটা চাপিয়ে দিয়েছে। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে লক্ষ্য করলাম